দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনবিইআর প্রেজেন্টস সময়ের আলাপন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি হিমাদ্রি রাহা। দর্শক, সময়ের আলাপনে আজকে আমাদের আলাপের বিষয় হচ্ছে দেশের অর্থনৈতিক খাতে নারীর ক্ষমতায়ন বা নারীর অংশগ্রহণ। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের অনুষ্ঠানের সাথে পেয়েছি অর্থনীতিবিদ এবং বিনিয়োগ বিশ্লেষক প্রফেসর ডক্টর সৈয়দ আহসানুল আলম পারভেজ, এবং সেই সাথে আছেন তরুণ সংগঠক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী। আপনাদের দুজনকে স্বাগত আমাদের এনবিইআর সময়ের আলাপন অনুষ্ঠানে। স্যার, প্রথমে যদি আপনার কাছে আসতে চাই, এবং প্রশ্ন থাকবে মেয়েদের অ্যাক্সেস টু ব্যাংকিং বিষয়টি বর্তমানে কি অবস্থায় আছে, কেমন আছে, যদি আমাদের মাধ্যমে দর্শকদেরকে জানান। সঞ্চালক, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে এনবিআর এর গবেষণা মনস্ক সমস্ত দর্শক শ্রোতাকে শুভেচ্ছা। নারীর অ্যাক্সেস টু ব্যাংকিং, এই যে প্রশ্ন আপনি করেছেন, আমি একটু ধানাই পানাই করে একটু দেরি করে উত্তর দিলাম, বাট আনসার ইজ অসম্ভব খারাপ অবস্থা একেবারেই। যদি আমরা পার্সেন্টেজে নিয়ে আসি যে পুরুষ আর নারীর ব্যাংকের থেকে লোন পাওয়া বা এই বিষয়ে, এইটা একেবারেই খুবই কম। তো যেটা যেটা আছে সেগুলো এখনও গ্রামীণ ব্যাংক, তারপরে হয়তো ইসলামী ব্যাংক এর মহিলাদের জন্য মাইক্রো ক্রেডিট কিছু স্কিম আছে। আর উপরের দিকে আসতে গেলে মেয়েদের যেটা সমস্যা হয়, তারপর আমি ছেড়ে দেবো অন্য আলোচকের কথা বলার জন্য। এই ব্যাংকে লোন নিতে গেলেই কিন্তু মর্টগেজের প্রশ্ন আসে। সো আমাদের ছেলে মেয়েরা, আমার মেয়ে, আপনার বোনরা যখন বিয়ে হয়ে সংসারে চলে যাচ্ছে, নেচারালি বাপের বাড়ি থেকে কিছু গিফট ছাড়া তেমন কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা একটা ক্রেডিট হিস্ট্রি এগুলো তার থাকে না। তো সুতরাং যখন সে একজন উদ্যোক্তা হতে চায়, তখন তার পক্ষে খুবই কঠিন হয়ে যায়। কিন্তু যদি একটা ক্ষুদ্র ব্যবসায়ী ছেলেও হয়, সে তার বাপের ট্রেডিং বা যে কোনো একটা কিছু দেখিয়ে একটা ক্রেডিট হিস্ট্রি দেখাতে পারে। তাই এই বন্ধক বা মর্টগেজ নারীদের লোন পাওয়ার ক্ষেত্রে প্রধান অন্তরায়। 2 নম্বর হচ্ছে ব্যাংকাররা এই ব্যাপারে দৃষ্টিভঙ্গিটা দ্বিতীয় অন্তরায়। তারা মনে করে যে তাদের মা, তাদের বোন, তাদের স্ত্রী, তারা যারা উদ্যোক্তা হতে যাচ্ছে ফর ম্যাটারনিটি রিজনস, তারা মনে করে যে ব্যবসাতে ছেদ হয়। যেমন নারীরা যখন চাকরি করে, নেচারালি আগে 3 মাস ছিল ম্যাটারনিটি লিভ, এখন 6 মাস হয়েছে। সো এই ধরনের ক্ষেত্রে তারা এটা মুখে বলবে না, তারা নেচারালি বলতে থাকে যে একজন মহিলা উদ্যোক্তার পিছনে যদি একটা ব্যাকআপ না থাকে, আর তার স্বামীর যদি সাইন না থাকে বা জিম্মাদারের, তাহলে এদেরকে লোন দেওয়া একটু ঝুঁকিপূর্ণ, এটা ব্যাংকাররা মনে করে। তো এটা ধোপে টিকবে না। একজন ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান হিসাবে, এর আগে আরেকটি ব্যাংকের পরিচালক হিসাবে আমাদের যেটা অভিজ্ঞতা, সেটা আমরা দেখেছি যে ঋণ পরিশোধের ব্যাপারে মেয়েরা অনেক বেশি সিনসিয়ার। তো আমি মনে করি, আপনি যেহেতু একটু আমাকে আগেই বলেছেন যে নারীর ক্ষমতায়নের ব্যাপারটা নিয়েই মূল আজকের আলোচনা। সো নারীর ক্ষমতায়ন বলতে জেনারেলি আমরা ক্ষমতায়ন বলতে কি বুঝাই? ক্ষমতায়ন বলতে আমরা আসলে আমার মায়ের ক্ষমতায়ন, আমার স্ত্রীর ক্ষমতায়ন, আমার মেয়ের ক্ষমতায়ন, আমার ক্ষমতায়নের থেকে শব্দটা যদি আমি এভাবে বলি যে অংশগ্রহণ বা কীরকম বাড়ছে। আপনি তো একটি সরকারি ব্যাংকের পরিচালক ছিলেন, তারপর দেশের বৃহত্তম একটি বেসরকারি ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন। আপনি আপনার পদে থেকে নারীদেরকে কোন অবস্থায় কি সুবিধা দিয়েছেন বা কেন দিয়েছেন, এগুলো যদি বলতে মানে একটু যদি। আচ্ছা, আমাকে উচিত হবে যে আমি ব্যাংকের নাম নিচ্ছি না। আমি যেই ব্যাংকে বড় দায়িত্বে ছিলাম, তো সেই ব্যাংকে আমি গিয়ে প্রথম ওই কাজটি করেছি যে আপনি যে আপনাকে বললাম যে ক্ষমতায়ন। তো ক্ষমতায়ন বলতে আমরা সাধারণত বুঝি ডিসিশন মেকিংয়ে নারীর ভূমিকা, সিদ্ধান্ত গ্রহণে, সংসার চলার ক্ষেত্রে এবং পরিবার চলার ক্ষেত্রে। এই ক্ষেত্রে নারীর যদি অর্থনৈতিক ক্ষমতায়ন না হয়, তাহলে নারী আপনার ভিক্ষা করে বা দয়ায় থেকে আপনি ক্ষমতায়ন হওয়ার কোনো প্রশ্ন নেই। আমি সেই জায়গাটাই হাত দিয়েছিলাম। মানে কোনো অনুগ্রহ থেকে যেন সে বেঁচে না থাকে। অনুগ্রহ থেকে ক্ষমতায়ন সম্ভব না। অনুগ্রহ আর ক্ষমতায়ন একেবারে সাউথ পোল আর নর্থ পোল দুটো শব্দ। আমি যেটা চেষ্টা করেছি, যেই ব্যাংকটিতে আমি ছিলাম, আমি দেখেছি যে ওদের কাছে প্রায় 4 লক্ষর মতন নারী ক্ষুদ্র ঋণ গ্রহীতা ছিল। আমি অনেক কষ্টে আমার দায়িত্ব পালনকালে 1 লক্ষ বাড়িয়েছি। 1 লক্ষ, তার মানে প্রায় 4 লক্ষ সামথিং থেকে 5,30,000 আমি আনতে পেরেছি।
আমি জিনিসটাকে এত ছোট করে দেখতে চাচ্ছি না যে আপনার 1 লক্ষ লোক বা 5 লক্ষ নারীকে আমরা টাকা দিয়েছি। নো, আমরা মনে করি বাংলাদেশের যে গৃহস্থালী, আমাদের তো জনসংখ্যার অর্ধেক, প্রায় অর্ধেক অর্ধেক ছেলে মেয়ে। তো জনসংখ্যার অর্ধেককে আপনি অর্থনৈতিকভাবে পঙ্গু রেখে, অনুগ্রহের শিকার রেখে, আপনি সংসারের এক চাকা দিয়ে তো চলছেন। আপনি জানেন যে যে ওই 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 ট্রেনই ভালো চলে যে ট্রেনে দুটো থাকে, ইঞ্জিন থাকে। ওই সংসার অর্থনৈতিকভাবে সচ্ছল, যেখানে বাবা মা দুইজন ইনকাম করে, অসুবিধাও আছে। তো সেই জন্য আমি মনে করি বাংলাদেশের উন্নয়নের যে অ্যাপ্রোচ হবে, সেখানে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, আমি যেটা যোগ করলাম, নারীর সামাজিক ক্ষমতায়ন অন্য জিনিস, নারীর পারিবারিক ক্ষমতায়ন আরও অন্য জিনিস, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন খুব দরকার। অর্থাৎ অ্যাক্সেস টু ব্যাংকিং বলতে মেয়ে মানুষ গিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা না। অ্যাক্সেস টু ব্যাংক বলতে মেয়ে মানুষ আর ছেলে মানুষ যেহেতু ব্যাংকে গিয়ে ছোটো ছোটো আমানতগুলো জমা দেয়, লোন নেওয়ার সময় যেন মেয়ে মানুষের পুরুষের সঙ্গে সঙ্গে সমান তালে লোন দেওয়া উচিত। সমান লোন না দিতে পারলেও অন্তত এখন যে করুণ অবস্থা বিরাজ করতেছে, সেটার পরিবর্তন। আমরা আপনার মতামত হচ্ছে নারীদেরকে এগিয়ে আসার জন্য, নারীদেরকে সমাজের প্রথম অগ্রগতির চাকায় অন্তর্ভুক্ত করার জন্য তাদেরকে ব্যাংকিংটা আরো ইজি করে দেওয়া উচিত। ব্যাংক থেকে লোন মানে ইজি করে দেওয়া ইজি উচিত। করে দেওয়া কারণ উন্নয়ন করতে গেলে একটা নারী, তার জীবন, তার পরিবার, তার স্বামী, তার সন্তানকে তার টাকা লাগবে। ব্যবসা অবশ্যই। করতে গেল, মাছ চাষ তার করতে গেল, অংশগ্রহণটা অবশ্যই জরুরি একটা অবশ্যই বিষয়। অর্থনৈতিক অংশগ্রহণ, উৎপাদন প্রক্রিয়ায় মেয়েদেরকে অর্থনৈতিক আপনার কাছে অংশগ্রহণ। আবার আসবে অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী। আপনি তো তরুণ সংগঠক এবং সে সাথে সুচিন্তা ফাউন্ডেশনের হয়ে অনেক কাজ করছেন। তো আপনার দৃষ্টিতে আপনি নারীর, এই যে আপনিও তো একজন নারী, একজন জি। তো কেমন দেখছেন মানে নারীর ক্ষমতায়ন বিভিন্ন অর্থনৈতিক খাত বলুন, সামাজিক খাত বলুন, সব জায়গায়? ধন্যবাদ হিমাদ্রি রাহা সুন্দর একটা আয়োজনের জন্য। আসলে আমি আমাদের শ্রদ্ধেয় পারভেজ স্যারের সাথে একমত। অর্থনৈতিক মুক্তি ছাড়া, নারীর অর্থনৈতিক মুক্তি ছাড়া কিন্তু সামাজিক, রাজনৈতিক, আর্থসামাজিক কোনো কিছু কিন্তু কোনো উন্নয়নই সম্ভব না। কারণ আমাদের মেজরিটি পার্সেন্ট কিন্তু, আমাদের সংখ্যায় কিন্তু নারীরা বেশি এখনও। তো এখন আমরা একটা আশার কথা হচ্ছে অনেক ক্ষেত্রে, যে আমরা যদি অতীত ইতিহাসগুলো আমরা পর্যালোচনা করি, আপনি দেখে থাকবেন যে আগের কোনো সরকার বা কোনো আমলে, শাসন আমলে কিন্তু এতটা নারীর এই ক্ষমতায়নটা কিন্তু নিশ্চিত হয়নি। এই জন্য আমি আমাদের জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাবো। আসলে আমাদের এই অগ্রযাত্রাটাকে অনেকখানি সহজ করে দিয়েছিলেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি প্রথম সংসদে 15টা সিট নারীদের জন্য রেখেছিলেন। এর ধারাবাহিকতায় আজকে আমাদের জননেত্রী শেখ হাসিনা ওই আসন সংখ্যা 50-এ উন্নীত করেছেন। উনি সর্বপ্রথম নারীদের এই যে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের পর্যায়টা করে দিয়েছেন। এবং আমাদের আগে তো শুধু একজন সন্তানের পরিচয়ের পরে কিন্তু বাবার নামটা ডাকা হতো, লেখা হতো, কিন্তু এখন দেখা যায় আমাদের এই যে মার নামটা এই যে ইনক্লুড করা হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য একটা বিগ অ্যাচিভমেন্ট। কারণ আপনি দেখেন, একটা সন্তানের পরিচয়ের ক্ষেত্রে শুধু বাবার পরিচয় কেন একটা সন্তানটা বড় হবে, এক্ষেত্রে মার পরিচয়টা কিন্তু অনেক বেশি জরুরি, এটাও কিন্তু নিশ্চিত করা হয়েছে। আপনি দেখেন আমাদের প্রত্যেকটা স্তরে কিন্তু নারীরা, আগের যুগ আর এখনের যুগ, আমরা কিন্তু অনেকখানি এগিয়ে গেছি। নারীর রাজনৈতিক ক্ষমতায়নের দিক থেকে যদি আপনি চিন্তা করে দেখেন, সারা বিশ্বের মধ্যে এখন বর্তমান আরও 2টা আগে ছিল কিন্তু অষ্টম, এখন কিন্তু ষষ্ঠতে আমরা ষষ্ঠ ধাপে এগিয়ে গেছি, আমরা ষষ্ঠ কিন্তু। এর জন্য আমাদের নেত্রী কিছুদিন আগে প্ল্যানেট 50-50 পুরস্কারটা পেয়েছেন নারীর রাজনৈতিক ক্ষমতায়নের জন্য। আমাদের পার্শ্ববর্তী দেশের দিকে যদি আমরা তাকাই, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে আমরা অনেকগুলো পার্শ্ববর্তী দেশকে এবং ইউরোপ আমেরিকার মতো অনেকগুলো দেশকে সূচকে পেছনে ফেলে আমরা এসেছি এই পর্যন্ত। আমরা অনেক ক্ষেত্রে কিন্তু বিস্ময় সৃষ্টি করেছি। আপনি দেখেন, আগে কিন্তু নারী উপাচার্য ছিল না, এখন কিন্তু নারী উপাচার্য, উপাচার্য, আপনার নারী সচিব, নারী রেল চালক থেকে শুরু করে সব সেদিকে জায়গায় দেখা দরকার কি আমাদের প্রধানমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী দুজনেই তো নারী। নারী নারী এই প্রথমবার কিন্তু আমাদের নারী স্পিকার হয়েছে। এখন শুধু বাকি আছে একজন নারী রাষ্ট্রপ্রধান, হয়তো সেটাও আমরা চিরে পেয়ে যাব। আর সব ক্ষেত্রে কিন্তু নারীরা সমানভাবে পার্টিসিপেট করছে, আপনি দেখে থাকবেন। আপনি একটা অফিসে যান, আর একটা এখন যে রাজনৈতিক কমিটিগুলো হচ্ছে, ওখানে কিন্তু নারীর একটা অংশ সুনির্দিষ্ট করে রাখা হয়েছে। আর এই সংসদে আপনি 20 জন নারী সরাসরি ইলেকশনে নির্বাচিত নারী আছে, যেটা আমাদের জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট। সেটা নিঃসন্দেহে আসলে একটি বিশাল ব্যাপার জি। যে এই সরকারের আমলেই বলুন বা যখন বলুন নারীর ক্ষমতায়নটা জি। মানে হচ্ছে এবং সেটা বাড়ছে। স্যার, আপনার কাছে যদি আবার আসি, আপনি তো একজন অর্থনীতিবিদ এবং সে সাথে বিনিয়োগ বিশ্লেষকও। তো আপনার দৃষ্টিতে এই বর্তমানে নারীদের ক্ষমতায়নটা কোন কোন দিকে, অর্থনীতি কোন কোন খাতে সবচেয়ে বেশি হচ্ছে এবং
কোন কোন দিকে তাদের জন্য সুযোগ সুবিধাটা বেশি বৃদ্ধি পাচ্ছে? দেখুন, বাংলাদেশের আপামর জনসাধারণ এই বিষয়টা খুব ভালো করে জানে। আর যেহেতু আমার এখানে উপস্থিত সম্মানিত আলোচক উম, মোটামুটিভাবে প্রায় যেসব দিকে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পেয়েছে এগুলো উল্লেখ করেছে, আমি দ্বিরুক্তি করতে চাচ্ছি না। তবু একবার যদি সাম আপ করতে চাই, আপনার ওই নারীদের সব সমাজের সর্বস্তরে, সরকারি চাকরির সর্বস্তরে নারী, উনি আর্মির কথা বলেন নাই, পুলিশের কথা বলেন নাই, নেভির কথা বলেন নাই, জজের কথা বলেন নাই, উপাচার্যের কথা বলেছেন, সংসদের কথা বলেছেন, স্পিকারের কথা বলেছেন, এবং হয়তো আমরা খুব তাড়াতাড়ি বাংলাদেশের রাষ্ট্রপতিও নারী দেখতে পাবো। তো আপনার সেই দিক থেকে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন কিন্তু যথেষ্ট হয়েছে, এবং উনি ওখানে ধাপের কথা উল্লেখ করেছেন। কিন্তু ওই যে আমি কথাগুলো বলছি যে যেহেতু আমি অর্থনীতির ছাত্র, ইকোনমি ডিকটেটস, অর্থনীতি সব কিছুকে নির্দেশ করে। তো সেই নারীর ইকোনমি যদি শক্তিশালী না হয় তাহলে নারীর সত্যিকারের ক্ষমতায়ন হবে না। নারীর সত্যিকারের ক্ষমতায়ন কি? নারী সত্যিকারের ক্ষমতায়ন হচ্ছে তার যে নারী সত্তা, তার যে নারীর মন, সেই মন দিয়ে তার যেরকম চিন্তা করতে স্বাধীনতা, তার চিন্তার স্বাধীনতা, তার চলার স্বাধীনতা, তার বলার স্বাধীনতা। আমাদের এখানে এগুলো এখনও সীমিত। নারী মন একটা আলাদা জিনিস। আপনার স্ত্রী যদি আছে কি নাই বা হবে, তো তার মন আর আপনার মনে কি হবে না। সো নারী মনের যেই অভিব্যক্তি, এই চিন্তার অভিব্যক্তি স্বাধীনতা, নারীর অর্থনৈতিক স্বাধীনতা, নারীর পড়াশোনাকে যে কোনো পর্যায় পর্যন্ত সে চাইলে সেই জায়গায় যাওয়ার স্বাধীনতা, নারীর বিশেষ করে আমি বলবো যে নিজের পায়ে নিজের দাঁড়ানোর স্বাধীনতা, পরিবারের মধ্যে সম্মানিত জায়গায়, বিগ ব্র্যাড আর্নার হিসাবে সম্মানিত জায়গায় যাওয়া স্বাধীনতা, এগুলো সবগুলো আমাদের কাছে এখন অনেকটা এই রূপ কথাই রয়ে গেছে। আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাই। আমাদের আসলে রাজনৈতিক প্রতিকূলতা আছে, সামাজিক প্রতিকূলতা আছে, সব কিছুকে কিন্তু পেছনে ফেলে আমরা যে একটা বর্তমান অর্থনৈতিক প্রবৃত্তিটা অর্জন করেছি, আপনাদের সম্মানিত আমাদের এই যে অমর্ত্য সেন বলেছেন, আমাদের নোবেল বিজয়ী, উনি বলেছেন আমাদের এই বাংলাদেশের প্রবৃত্তি অর্জনে এত প্রতিকূল পরিস্থিতিকে পেছনে ফেলে এতটুকু উঠে আসা একমাত্র সম্ভব হয়েছে কিন্তু আমাদের নারীর ক্ষমতায়নের ফলে, নারীরা অর্থনীতিতে সম্পৃক্ত হয়েছে বলে। আপনি দেখেন এখন যে আপনার অনলাইন শপ, আপনার বলেন এই যে আমরা ঘরে বসে কিন্তু একটা নারী তার হস্তশিল্পের পণ্যগুলো অতি সহজে ই শপের মাধ্যমে আমরা কি করতেছি, বাজারজাত করতে পারতেছি। ছোট ছোট ক্ষুদ্র শিল্প, হস্তশিল্প যেগুলো আছে, বা একটা আমি বুটিকের কাজ করলাম, এটা কিন্তু আমি অনলাইনে সেল করতে পারছি। এই যে তথ্য প্রযুক্তির যে বিপ্লবটা বাংলাদেশের মধ্যে ঘটে গেছে, এটার বেনিফিশিয়ারি কিন্তু আমরা নারীরাই। কারণ অনেক নারী দেখা যাচ্ছে বাইরে বিচরণটা কম, কিন্তু সে ঘরে বসে এই কাজগুলো সে করতে পারছে। যে ঘরে বসে সে ক্লায়েন্ট জোগাড় করতে পারছে, কাস্টমারকে তার জিনিসগুলো ডিসপ্লে করতে পারছে, একজন কাস্টমার ফেসবুকে নক করে সহজে তার পণ্যগুলো কিনতে পারছে। এটা কিন্তু আমাদের তথ্য প্রযুক্তির একটা বিপ্লব বলবো আমি। এইসব কিন্তু আগে আমাদের কোনো ধারণাই ছিল না এইসব সম্পর্কে। এখন গ্রামের একটা অপ্রচলিত দ্রব্য আমরা সহজে কি করতে পারছি, আমরা বিক্রি করতে পারছি। আগে মনে করে মধ্যস্বত্বভোগীদের দখলে পড়ে কিন্তু আমাদের কৃষকরা ন্যায্য মূল্যটা পেত না, এখনও আছে। তারপরেও আমি মনে করি যখন আপনি টিভির পাতাটা অন করবেন, আপনি দেখবেন গ্রামে কৃষক কিন্তু ধান কেটে বসে এখন 3G 4G চালাচ্ছে। তখন কিন্তু তারা বাজারের যে রিয়েল প্রাইসটা আছে ওই প্রাইসটা তারা পেয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক বেশি একটা ভূমিকা রাখছে আমাদের তথ্য প্রযুক্তির বিপ্লবটা। নারীদের আমি বলি, নারীরা কিন্তু অফিস আদালত প্রত্যেকটা জায়গায় কিন্তু, ইভেন ইটভাঙ্গা থেকে দিনমজুরের কাছ থেকে আপনার ধান লাগানো পর্যন্ত সব কেন্দ্রে কিন্তু নারীর বিচরণ দেখবেন। এই যে আপনার স্থানীয় সরকার প্রশাসনের যে গ্রাম্য রাস্তাগুলো কিন্তু যখন আমরা মেরামত করতে দেখি, কিন্তু পুরুষের পাশাপাশি আপনি কিন্তু ওখানে নারী শ্রমিকও পাবেন। এক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে নির্বিঘ্নে যে অফিস আদালত কর্মক্ষেত্রে যেন নারীরা তার আত্মসম্মানবোধ নিয়ে তার সেই কাজগুলো করার পরিবেশটা সৃষ্টি করতে হবে। এক্ষেত্রে পুরুষকে কিন্তু একটা অগ্রণী ভূমিকা পালন করতে হবে। স্যার, উনি যেটা বললো যে তথ্য প্রযুক্তি খাতে নারীদের অগ্রগতি বেশি, এবং ই কমার্সের মতন একটা খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা, ই কমার্সে নারীরা অনেক দূরে গিয়েছে। আপনার দৃষ্টিতে সেটি কিভাবে দেখছেন, আপনি বিশ্লেষণ করছেন কিভাবে? আলাদা করে দিনকে দিন, রাতকে রাতে দেখতে হবে। প্রথম কথা হচ্ছে আমি খুব খুশি হয়েছি যে আজকের আপনার এই অনুষ্ঠানে একজন নারী এসে বাংলাদেশে নারীদের ক্ষমতায়ন সম্বন্ধে উনি যে খুশি, ওনার খুশিতে আমিও খুশি।
কিন্তু আমার কাছে কিন্তু আরো কিছু অতৃপ্তি রয়ে গেছে। একটা প্রশ্ন কিন্তু ছুড়ে দিয়েছে, নারীর কর্মপরিবেশ পুরুষকেই Right. তৈরি করতে হবে। আমি Right. আসতেছি সেটাতে। তার আগে এই যে ওনার খুশি ভাগাভাগি করার পরে আমি এখন যেই জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে উনি যে চিত্রগুলো দিয়েছেন আমি খুবই আনন্দিত যে উনি এটা তুলে ধরেছেন, যে অন্তত নারীরা পুরুষদের, উনি আমাদের কিছু দায় মুক্তি দিয়েছেন যে স্বীকার করে যে আপনার নারীরা এগিয়ে গেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আরেকভাবেও দেখা যায় নারী রিপ্রোডাক্টিভ, প্রজনন, সে আমাদের এই উৎপাদনে সাংঘাতিকভাবে এগিয়ে আসছে। ওনার কথাগুলোকে আমি যদি সাজাই তাহলে ওই যে কৃষিকাজে নারী, ইট ভাঙতেছে নারী, আপনার ব্যবসা বাণিজ্যে নারী, আইটিতে নারী, সেনাবাহিনীতে নারী, দেশের সমস্ত ধরনের উৎপাদনশীল কার্যকলাপে কিন্তু নারীরা এগিয়ে আসছে। তাতে কি ক্ষমতায়ন হয়েছে? তাহলে যদি ক্ষমতায়ন হয়, কেন বাংলাদেশের এখনও কোনো জায়গায় একটি নারীকে একটি পুরুষ উত্ত্যক্ত করেছে বলে সে আত্মহত্যা করেছে? যদি ক্ষমতায়ন হয়, কেন এখনও নারী রাস্তায় ঠিকভাবে বাসে ধর্ষিত হচ্ছে? যদি ক্ষমতায়ন হয়, তাহলে নারীরা এখনও কেন আপনার এই পরিমাণ নিষ্ঠুরতার, পারিবারিক নিষ্ঠুরতার শিকার হচ্ছে? তাহলে ক্ষমতায়ন হলে কিন্তু সে ক্ষমতাশীল কাউকে, আমি ক্ষমতা আমার বেশি আছে, আপনি আমাকে গুতা দিতেছেন, এটা হতে পারে না। এই তো আবার যে ম্যাথমেটিক্যালি নট টু বি প্রুভেন না, রাইট। এখানে আমি একটা জিনিস অ্যাড করি। আমি আপনার প্রতি সম্মান জানিয়ে বলছি, এটা হচ্ছে আমাদের মন মানসিকতার পরিবর্তন, ডেভেলপমেন্ট যতদিন না হবে, এই ক্ষেত্রে সর্বক্ষেত্রে কিন্তু নারীরা হ্যারাসমেন্টের শিকার হবে। এটা কিন্তু আমাদের মন মানসিকতার একটা বিষয়। আপনি যখন আমাদেরকে নির্বিঘ্নে চলার ওই পরিবেশটুকু সৃষ্টি করতে হবে, কিন্তু যেহেতু আমরা পুরুষতান্ত্রিক সমাজে এখনও বসবাস করছি। হ্যাঁ, নারীর ক্ষমতায়ন বলতে আমি ওই জিনিসটা ইনক্লুড করতে চাচ্ছি, আগের পরিসংখ্যান, আপনি 10 বছর 15 বছর আগের বাংলাদেশ আর এখন বর্তমানের বাংলাদেশ, আমাদের জাতীয় অর্থনীতিতে যে প্রবৃদ্ধি আমরা অর্জন করেছি, এখানে কিন্তু নারীর অর্থনৈতিক মুক্তির অনেকখানি অংশ নিয়ে কিন্তু আমরা আজকে এই নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশে পরিণত হয়েছি। এবং সবচেয়ে আশার কথা হচ্ছে, আমরা কিছু দিনের মধ্যে শীঘ্রই আপনাদের আশার বাণী শোনাতে চাই, আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হতে যাচ্ছি। এক্ষেত্রে কিন্তু নারীর অগ্রযাত্রা, নারীর অর্থনৈতিক মুক্তি, নারীর এই যে সমাজ আর্থসামাজিক উন্নয়নে নারীর যে ভূমিকাটা, যে এখন নারীরা কিন্তু বিদেশে গিয়েও কিন্তু রেমিটেন্স পাঠাচ্ছে। বাঁধা বিপত্তি থাকবে, কিন্তু নারী শ্রমিকরাও কিন্তু বিদেশে গিয়ে বাংলাদেশের জন্য রেমিটেন্স পাঠাচ্ছে। এটা কিন্তু বাংলাদেশের নারীরা কিন্তু এই যে সাহসিকতার পরিচয় দিচ্ছে, দুঃসাহসিকতার পরিচয় দিচ্ছে, এটা কিন্তু অনেকখানি আমাদেরকে আশার আলো সঞ্চার করে। সমাজের প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা আমূলে পরিবর্তন করতে পারবো না, সমূলে কোনো কিছু ধ্বংস করা সম্ভব না, কিন্তু আমরা যে গুটি গুটি পায়ে প্রত্যেকটা স্টেপে যে এগিয়ে যাচ্ছি, এটাই আমরা সবসময় আশার কথা বলতে চাই। কারণ হ্যাঁ, আশা না থাকলে মানুষ বাঁচতে পারে না। আমাদের সাহসী নারীগুলাকে, এই যে আজকে দেখেন আপনি জননেত্রী শেখ হাসিনা, এই যে নারীর ক্ষমতায়নের কারণে কিন্তু ওই যুক্তরাষ্ট্রের একটা গ্ল্যামার পত্রিকায় কিন্তু মানে বিশ্বের সমস্ত নারীকে পেছনে ফেলে শীর্ষ নারীর তালিকায় উঠে এসেছেন। এটা আজকে কেন হয়েছে? একমাত্র উনি যে নারীকে, যে একটা সুন্দর, যে একটা মানে মানুষ, নারীকে নারী হিসেবে না, নারীকে মানুষ হিসেবে দেখার জন্য যে উনি কাজ করে যাচ্ছেন, এটার জন্য আমি ওনাকে সাধুবাদ জানাই। এই কাণ্ডারি হিসেবে তো যে কোনো মানুষকে এগিয়ে আসতে হবে, কিন্তু আগে দেখেন, আগে চিত্র দেখেন আর বর্তমানে চিত্র দেখেন। আমি এই জন্য সবসময় বলি, হ্যাঁ, উনি যে বলছে এখনও কেন নারীরা বাসে দর্শিত হচ্ছে, আমরা নারী পুরুষরা যদি মানুষকে, যে বিদেশে তো মানুষ কাজ করতেছে, ওখানেও কিন্তু হচ্ছে, সব জায়গায় হচ্ছে, কিন্তু কোনো জায়গায় এই ধরনের অপ্রীতিকর ঘটনাগুলো কোনো অবস্থাতেই কাম্য না। আপনি পার্শ্ববর্তী ভারতে দেখেন, পার্শ্ববর্তী ভারতের অনেকগুলো সূচকে, আপনি শিক্ষার হার বলেন, নারী শিক্ষার হার, নারীর ক্ষমতায়ন বলেন, সব অনেকগুলো হারে কিন্তু আমরা ভারতের মতো একটা প্রভাবশালী দেশকে আমরা পেছনে ফেলে এসেছি। আমরা কিন্তু এই সব সূচকে আমরা অলমোস্ট 11-12 ধাপে গিয়েছি। তো এটা তো আমাদের আশার আলো সঞ্চার করে। প্রশংসার দাবিদার। রাইট, এটাই বলতে চাচ্ছি। আমাদের মধ্যে থাকবে সমস্যা, থাকবে আমাদেরকে, এই যে আমি আপনার কাছে আপনার মাধ্যমে একটা, এই যে ব্যাংকিং খাতে যে নারীদের অবস্থানটা আপনি তুলে ধরেছেন, আমাদের যেন নির্বিঘ্নে কাজ করার পরিবেশটা আপনারা সৃষ্টি করে দেন। আমাদের নারীরা অনেক ট্যালেন্ট, আমাদের হাতে, আমরা যদি দেশের ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি আমরা 50% অবদান রাখতে পারি, তাহলে কিন্তু দেশ অনেকাংশে এগিয়ে যাবে। এখনও কিন্তু আমাদের রাস্তায় আমাদের কোনো মেয়েকে যখন আমরা বাইক চালাতে দেখি, তখন ডিফারেন্ট চোখে দেখি। এই জিনিসটা থেকে আমাদেরকে সরে আসতে হবে।
রাতের 12টা বাজে একটা নারী দাঁড়ালে, একটা রিক্সার জন্য দাঁড়ালে তাকে অন্য কিছুর জন্য দাঁড়াইছে এটা মনে করা হয়। এই 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 দৃষ্টিকোণগুলো থেকে আমাদেরকে সরে আসতে হবে। এই যে সহিংসতা, আমাদের নারীরা কিন্তু শিক্ষিত অশিক্ষিত সব নারীরা কিন্তু সহিংসতার শিকার হচ্ছে। এই যে নারীর ক্ষমতায়ন, পুরুষতান্ত্রিক সমাজে কিন্তু নারীদেরকে এই যে মোড় যে যে একটা ভালো জায়গায় যায়, এটা কিন্তু নিজের হাজব্যান্ডেরও অনেক সময় সহ্য করতে পারে না। এটা কিন্তু ওরা অনেক সময় ইনফেরিয়র কমপ্লেক্সে ভোগে। তখন কিন্তু নারীদেরকে টেনে ধরার, লাগাম টেনে ধরার একটা ওদের মধ্যে প্রতিযোগিতা কাজ করে। আপনারা দেখেন, আমাদের যদি বাংলাদেশের কমপ্লিট সহিংসতার চিত্রটা তুলে ধরেন, অনেক শিক্ষিত নারী কিন্তু লাঞ্ছনার শিকার হচ্ছে। এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। নারীকে নারী না, নারীকে মানুষ হিসেবে ধরতে হবে। নারীকে নারী নেত্রী না, নারীকে শুধু নেত্রী হিসেবে ভাবতে হবে। তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। আপনার কাছে আমি আবারও আসবো স্যার। আপনার কাছে যদি এক কথায় বলতে চাই, নারীর ক্ষমতায়ন বলেন, অংশগ্রহণ বলেন, অনেক দূর এগিয়েছে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। তো এই বিষয়টাকে আরো গতিশীল করার জন্য আপনার কি মতামত থাকতে পারে? আমি কনক্লুড করব এভাবেই যে এখানে যে তরুণ উনি কিন্তু অনেক কিছু বলেছেন, অনেক প্রতিবন্ধকতার কথা বলেছেন, এগিয়ে যাচ্ছে, তারপরেও কিছু মানে ও যুক্ত করেছেন। তো ও আছে, আমি এটাই বলতে চাচ্ছি যে উনি যে তরুণ উদ্যোক্তা হিসেবে উনি যা কিছু তুলে ধরেছেন, এখানে অনেক কিছু উঠে এসছে। কিন্তু ওনার আশাবাদ যেটা উনি প্রকাশ করেছেন, এটাতে আমি অন্তত খুশি যে ওনারা আশাবাদী। কিন্তু আমার সঙ্গে ওনার একটা কি বলে আপনার এই আলাপ আলোচনার একটা স্পেসগত পার্থক্য হচ্ছে, উনি মাপছেন ইঞ্চ দিয়ে স্কেল, আমি মাপছি সেন্টিমিটার দিয়ে। তো আমি শেষ করবো এইভাবেই, সেন্টিমিটার স্কেল আমি সব করবো এইভাবেই। উনি অনেক কিছু দেখেছেন, আমি আরও অনেক কিছু চাই। এবং প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে এই তরুণ উদ্যোক্তা একটা প্রাডো গাড়ি করে এসছে। তো আমি চাচ্ছি যে হ্যাঁ, আমি চাচ্ছি যে বাংলাদেশের উনি একজন বা চট্টগ্রাম শহরে 10 জন মেয়ে প্রাডো গাড়ি করে চলেন, কিন্তু আমি চট্টগ্রাম শহরের জনসংখ্যা, আমি বাংলাদেশের 8 কোটি মেয়েদের যে 8 কোটি, এর মধ্যে 80 লক্ষ মেয়ে প্রাডো চালাবে। ও আমি এর মধ্যে 80 লক্ষ মেয়ে ওনার মতন বেশভূষায় থাকবে। এদের মধ্যে 80 লক্ষ মেয়ে এই স্বামীর দ্বারা নিগৃহীত হবে না, বরং পারলে উনি স্বামীকে চোখ রাঙাবে। 80 লক্ষ মেয়ে 10%। 80 লক্ষ বলতে আমি কিন্তু বেশি আশা করছি না প্রিয় সঞ্চালক, আমি আশা করছি বাংলাদেশের 16 কোটি মানুষের অর্ধেক নারী, 8 কোটি, সে 8 কোটির মাত্র 10% নারীর আমি চাচ্ছি পরিবারের সে সম্মানিত হবে। আমাদের আমাদের নারীকে আমরা নানি নানি করি, কিন্তু নানি নানি করে ওনার সিদ্ধান্ত কতটুকু মানি? আমরা মা মা করি, আদর করে করে মায়ের বেলটি ব্যাগ থেকে টাকা বের করি, কিন্তু সত্যিকার অর্থে মাকে সম্মান দিই কয়জন? মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, এটাও এখনও বাস্তবতা, এটার জন্য কোনো আইন হয়নি। এই স্ত্রীকে হত্যা করছে, এটাও বাস্তবতা, ওদেরকে আমরা আইনের জায়গায় নিতে পারছি না। তার মানে আমরা অনেকটুকু পথ এসেছি, কিন্তু আমাদের আরও অনেকটুকু পথ যাওয়ার আছে। আমি দর্শকের কাছে এটা স্পষ্ট করলাম যে আমি তো বাংলাদেশের 80 লক্ষ নারীকে ওনার অবস্থায় দেখতে চাই। সে অবস্থায় আমরা কতটুকু আছি ওটা যদি উনি বলেন যে এই যে প্রাডো গাড়ি করে বা এত উন্মুক্ত চিন্তা, এত উন্মুক্ত কথা, এত সুন্দর প্রফেশনাল ড্রেস, এই যে এইভাবেই তো আমি বাংলাদেশের সব নারীকে দেখতে চাই। একজন সমাজ চিন্তাবিদ হিসাবে, একজন অর্থনীতির ছাত্র হিসাবে, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি বলতে চাই না শিক্ষক, আমি বলতে চাই যে একজন অনুভূতিপ্রবণ মানুষ হিসাবে আমি যদি চাই বাংলাদেশের 8 কোটি নারীর 80 লক্ষ মানুষ নারী ওনার মতো হবেন, আমি কি প্রিয় দর্শক, প্রিয় নারী শ্রোতা আপনারা যারা শুনছেন, আমি কি অন্যায় কিছু চাচ্ছি, নাকি আমি ওনার মতন সন্তুষ্ট হয়ে মানে মোটামুটিভাবে কিছু ক্রেডিট হয়তো আমাদের সরকারকে আমি দিতে পারি, কিন্তু আমাদের সরকারকে ক্রেডিট বেশি দেওয়ার দরকার নাই। বিশ্ব শেখ হাসিনাকে ক্রেডিট দিচ্ছে, শেখ হাসিনার এই অ্যাওয়ার্ডগুলো নিয়ে এই বিভিন্ন বই বের হচ্ছে। তাই আমি মনে করতে চাই আমাদের নেত্রী শেখ হাসিনাকে আমি আরও সেই দিকে দেখাই দিতে চাই যে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক চায় বা অন্ততপক্ষে 80 লক্ষ নারী ইনার মতো স্তরে সামাজিক অবস্থানে উঠে আসবে। তখনই মনে করব নারীর অর্থায়ন, নারীর ক্ষমতায়ন, নারীর সত্যিকারের সম্মানজনক জায়গায় আপনার মুখে ফুল চন্দন পড়ুক।
আমি এখানে একটা জিনিস টানতে চাই যে আমাদের দেখেন যুক্তরাষ্ট্র কিন্তু একটা নারী প্রেসিডেন্ট হতে গিয়ে কিন্তু বাধার সম্মুখীন হয়েছে। দেখেন ওই মন মানসিকতা থেকে যুক্তরাষ্ট্রের মতো একটা দেশ কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক অনেক বছর কিন্তু এগিয়ে। এক্ষেত্রে কিন্তু আমরা দেখেন ওই সুযোগটা আপনি আনেন, আমরা কিন্তু ওই প্রতিবন্ধকতাটুকুকে আমরা কিন্তু ওভারকাম করেছি। যখন হিলারি ক্লিন্টন আপনার নির্বাচনী প্রচারণায় যাচ্ছিল, একটা জনসভায় উনি বলেছিলেন যে আমি যদি নির্বাচিত হই তাহলে বাংলাদেশের মতো এই আমেরিকায় নারীর ক্ষমতায়নটা করব। এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট। আমাদের হতাশা থাকবে, আমাদের সমস্যা থাকবে, আমাদের সীমিত সম্পদ, আমাদের সামাজিক প্রতিবন্ধকতা সব কিছু চড়াই উতরাই পার করে আমরা আজকে এতটুকু যে আসতে পেরেছি, এটার জন্য আমি জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্রেডিট দিতে চাই এবং আমি দায়িত্বহীন ভাষায় আমি ক্রেডিটটা অবশ্যই দিব। কারণ আপনি দেখেন আমাদেরকে যদি শামুকের মতো কলসে আপনারা আবদ্ধ করে রাখতে চান বা সবসময় আমরা আবদ্ধ হয়ে থাকি, তাহলে কিন্তু কখনোই আর্থসামাজিক উন্নয়ন কখনোই সম্ভব হবে না। আমাদের প্রত্যেকটা আমাদের যে সামনে বাঁধা আছে এগুলোকে একটা ওয়ান আফটার ওয়ান আমাদেরকে ওভারকাম করতে হবে। আজকে যদি আমরা দেখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা মন্ত্রণালয় কিন্তু নারী চালিয়েছেন, আগে কিন্তু কেউ কল্পনা করতে পারে নাই। তো আমরা পারতেছি, এভারেস্টের চূড়ায় কিন্তু নারী গিয়েছেন। অনেক সময় কিন্তু আগে যখন বাঙালিরা এভারেস্ট জয় করতে যেত তখন কিন্তু অন্যান্য দেশের লোকেরা হাসতো এবং অনেক সময় অনেকে মানে দম্ভ প্রকাশ করেছেন। এই যে নারী ফুটবলাররা কিছুদিন আগে একটা দেশকে হারিয়ে নারী ফুটবলাররা আমরা বাংলাদেশের জন্য বিজয় ছিনিয়ে এনেছি, এগুলা অ্যাপ্রিসিয়েট করার বিষয়। আগে কি আপনি কখনো চিন্তা করতে পেরেছেন যে নারীরা ফুটবল খেলবে, নারীরা আপনার ক্রিকেট খেলবে? এখন কিন্তু আমরা পারছি, আমাদেরকে পারতেই হবে। আমাদের বাংলাদেশের নারীরা এখন পুরা বিশ্বের বিষয়, আমরা ওই বিষয়টুকুটাকে ধরে রাখতে চাই এবং সেক্ষেত্রে কাজের পরিবেশটাকে সৃষ্টি করতে হবে পুরুষরা। আপনি আবারও বলছি, নারীদেরকে নারী না, নারীদেরকে মানুষ হিসেবে আপনারা চিন্তা করুন এবং আপনাদেরকে একটা কাজ করতে হবে যে প্রত্যেকটা ক্ষেত্রে নারীর বিচরণটাকে আপনারা ওয়েলকাম জানান। অনেক সময় দেখা যায় কি যে একটা গ্রামে যদি একটা নারী একটা চায়ের দোকান চালায়, তখন কি হয়, নারীটাকে হয়তো বা মাঝরাতে অনেক পুরুষরা চা খেতে ইতস্ততা বোধ করে, হয়তো বা অনেক ধরনের রিপ্রিচিংয়ের শিকার হয়, অনেক ধরনের কথাবার্তার শিকার হয়। এগুলো যদি আমরা না করি, আমাদের সচেতন নাগরিকরা যদি এগুলো বন্ধ করি, আমাকে বুঝতে হবে এই যে আমি একজন নারী রিক্সা চালকের কথা আপনাকে শোনাতে চাই। আমাদের রোটারি ক্লাব অফ চিটংয়ের পক্ষ থেকে ওনাকে একটা রিক্সা প্রদান করা হয়েছে। তো ওই নারী রিক্সা চালক কি মানে সানন্দে হাসি মুখে চারটা সন্তান, স্বামী পরিত্যক্ত মহিলা, সে নির্বিঘ্নে রিক্সা চালাচ্ছে। তো এটাকে কি আপনি, সে কিন্তু অনেক চ্যালেঞ্জ, রাতের বেলায় সন্ধ্যায় অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে কিন্তু সংসারের মানে হালটা ধরার জন্য সে রিক্সা চালাচ্ছে। এটাকে কি আপনি অ্যাপ্রিসিয়েট করেন না? নিঃসন্দেহে শ্রমজীবী নারীদের জন্য একটা রাইট যুগান্তকারী বিষয়। রাইট আমাদের প্রত্যেকটা শ্রমজীবী নারীকে আমি বলবো, প্রত্যেকটা নারী যেন ঘরে বসে না থাকে। সে হস্তশিল্প হোক, হাঁস মুরগি পালন হোক, অ্যাগ্রো হোক, যে কোনো কাজে যেন এরা সম্পৃক্ত থাকে। অ্যাটলিস্ট যাতে স্বামী মরে যেতে পারে, স্বামী সমস্যা হতে পারে, অ্যাটলিস্ট যেন তাদেরকে অসম্মানজনক কোনো পেশা নিয়ে যেন সমাজে বসবাস করতে না হয়। সে 5 টাকা ইনকাম করুক, সেটা তার জন্য একটা অ্যাচিভমেন্ট, তার একটা সম্মানের জায়গা তৈরি হবে। এই জন্য আমাদের করতে হবে সমস্ত জায়গায়, প্রত্যেকটা ব্যাংকে আমি বলবো ভাইয়ার মাধ্যমে, উনি আমাদের শ্রদ্ধেয় একজন অর্থনীতিবিদ, উনি সমাজের দেশের অনেকাংশে কাজ করেন। আমি বলবো প্রত্যেকটা এই ব্যাংকে যখন আপনারা নারীদেরকে চাকরি দিবেন, অন্তত পক্ষে আপনারা 45% থেকে 50% নারীদের কোটা চালু করেন। আমাদের মহিলা শাখার আলাদা মহিলা শাখার দরকার আছে বলে আমরা মনে করি না। এটা হচ্ছে আমাদের সমাজ থেকে আলাদা করে দেওয়া, মহিলা শাখার দরকার নাই। মহিলা শাখায় গিয়ে মহিলারা ব্যাংকিং করবে, এটার প্রয়োজন মনে করি না আমি। আপনাদের পাশাপাশি যেন যেখানে আপনি 5টা ছেলেকে চাকরি দিচ্ছেন সেখানে পাশাপাশি 5টা মেয়েকে চাকরি দিবেন, তাহলে আমাদের এই যে বেকারত্বটা হ্রাস পাবে। আপনারা এই যে আগে কিন্তু আপনাদের এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একজন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদটা চালু করছেন, আগে কিন্তু এটা কখনো ছিল না। এই প্রথম জেলা পরিষদে একজন নারীর সক্রিয় পার্টিসিপেটটা হচ্ছে, এটা কিন্তু আগে ছিল না। এখন কিন্তু সরাসরি আসনে অনেক নারীরাই ইলেকশন করছে। এটা আমি আশা করি আরও বাড়বে এবং নারীর যে অবস্থানটা এটা 50-50 হয়ে আসবে। নারীদেরকে আপনারা মানুষ হিসেবে, দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে, নারী হিসেবে না, পুরুষকে পুরুষ হিসেবে না, নারীকে নারী হিসেবে না। আমাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য নারীকে দক্ষ জনশক্তিতে যদি আমরা রূপান্তরিত করতে না পারি, কখনো অর্থনৈতিক মুক্তি সম্ভব না, কখনো সামাজিক মুক্তি সম্ভব না। আমি এটাই বলতে চাই। স্যার, আপনার কাছে যদি সবশেষ দুটি প্রশ্ন করতে চাই, নারী উদ্যোক্তা সৃষ্টির পথে প্রধান বাধাগুলো কি এবং তারা ঋণ পেতে কি অসুবিধা সম্মুখীন হয়? আমি যেটা বলছিলাম, সত্যিকার অর্থে নারীর ক্ষমতায়ন হয়নি। তার এই যখন সে একটা ব্যাংকে আসে, গতানুগতিক ব্যাংকিংয়ের প্রথম কথা হচ্ছে লোন নেবেন, মর্টগেজ কি। তো আমাদের যে সামাজিক অবস্থা, ইভেন বড়লোক ঘরের মেয়েরাও তো যখন শ্বশুরবাড়ি যায়,
এবং সে যখন বাবা থেকে কোনো বন্ধক দেওয়ার মতন সম্পত্তি পায় সেটা অনেক পরে পায়। তাই এই বন্ধক দিতে না পারা, আর যদি স্বামীর সম্পত্তি বন্ধক দিয়ে ব্যবসা করতে চায় সেটা স্বামীর থেকে টাকা নিয়ে ব্যবসা করার মতোই। তাই আমি মনে করছি যে মেয়ে মানুষের ক্ষেত্রে বন্ধকের ব্যাপারটা, মর্টগেজের ব্যাপারটার ক্ষেত্রে মেয়ে উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, ক্ষুদ্র নারী উদ্যোক্তার ক্ষেত্রে বিশেষ করে এই বাংলাদেশের উন্নয়নের জন্য এবং অর্ধেক নারী হওয়ার কারণে নারীর উন্নয়ন মানে আমাদের জনসংখ্যার অর্ধেকের উন্নয়ন, এই মর্টগেজড আইনটা চেঞ্জ করতে হবে। 2 নম্বর হচ্ছে এই ক্ষুদ্র উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তা। এই যে আমি একসাথে কাজ করি আমাদের চিটং সিটি কর্পোরেশনের মেয়র সাহেব নাসির সাহেব, তার দৃষ্টি আকর্ষণ করতেছি যে এখন নারী উদ্যোক্তা না, পুরুষ উদ্যোক্তারও কষ্ট হয়ে যাচ্ছে ট্রেড লাইসেন্সের যেভাবে টাকা বাড়ানো হয়েছে। মানে সহজ সত্যে যাতে লোনটা পায়। ট্রেড লাইসেন্স এমনও হয়েছে যে ট্রেড লাইসেন্স, অনেকগুলো ট্রেডে 25,000 টাকা লাগে বছরে। জিরো বিজনেসে যদি কোনো ছেলে করে বা প্লাস মাইনাস কিছু লাভ কিছু লস, তাহলে নেক্সট ইয়ার আর 25,000 টাকা ট্রেড লাইসেন্স করার তার টাকা থাকে না। তা আমি মেয়র সাহেবকে অনুরোধ করতেছি অন্তত আমরা যে বলি পাবলিক প্রাইভেট পার্টিসিপেশন পিপিপি, এই জায়গায় আমি অর্থনীতি ছাত্র হিসাবে বাংলাদেশের ক্ষেত্রে আরেকটি এলিমেন্টসকে আমি আইডেন্টিফাই করতে চাই, সেটা হচ্ছে পিপল প্রাইভেট পাবলিক পার্টিসিপেশন। পিপল বলতে আমি ইনাকে বোঝাচ্ছি, আপনাকে বোঝাচ্ছি, আমাকে বোঝাচ্ছি, তো এই ইউনিভার্সিটির ছাত্রদেরকে বোঝাচ্ছি। সে এই যে ইউনিভার্সিটি থেকে পাশ করলো, তার ট্রেড লাইসেন্স না করা পর্যন্ত, ব্যাঙ্ক অ্যাকাউন্ট না করা পর্যন্ত, সে কিছুদিনের অভিজ্ঞতা না আসা পর্যন্ত, একটা ক্রেডিট লাইন না হওয়া পর্যন্ত, হি ইজ জাস্ট এ পিপল। সো পিপলদের জন্য, নতুন উদ্যোক্তাদের জন্য, পুরুষ ছোট উদ্যোক্তাদের জন্য, নারী ছোট উদ্যোক্তাদের জন্য আমি মনে করি 750 টাকা বছরের যেটা ট্রেড লাইসেন্স ছিল বা 1000 টাকা, এটাতে চলে আসতে হবে। না হলে নারী উদ্যোক্তা দূরে থাক, তরুণ উদ্যোক্তাও শ্বাসরুদ্ধকর অবস্থায় পড়ে যাচ্ছে। আর্থিক সীমাবদ্ধতার বিষয়গুলোকে একটু শিথিল করতে হবে নতুন উদ্যোক্তাদের জন্য, সেটা নারী আর পুরুষ যাই হোক, সেটা করতে এখন যে আইনের ছকে তাদেরকে ফেলা হয়েছে। আমি আরোটা ক্লিয়ারলি বলছি, আমার ছেলের জন্য কোম্পানি করে দিতে আমার আর রুদ্ধশ্বাস হয়েছে। সেই যে ট্রেডটা বেছে নিয়েছে, আমার মনে হচ্ছে সেটা 27,000 টাকা সেটার করার সময়, এবং প্রত্যেক বছর নবায়ন 27,000 টাকা। সো বিফোর হি কুড মেক এনি ইনকাম, তাহলে সে একটা ঝামেলায় পড়ছে। আই ক্যান পে বিকজ আমার পরিবার স্ট্যাবলিশ বিজনেস, বাট নট মাই সান। আমি ওকে আলাদা করে দেখবো কেন? ও একটু সচ্ছল ঘরের ছেলে, ওকে আলাদা করে দেখবো কেন? ওকে যদি ওর একটাই পরিচয় হয় যে সে একজন নবীন উদ্যোক্তা বা ইনার মতন তরুণ উদ্যোক্তা হচ্ছেন, তাহলে তাদের জন্য এই জিনিসটি একটি বটলনেক, একটু এটা কি বলবো, একটা ওদের হাত পা বেঁধে রাখা হচ্ছে। এই সমস্ত জিনিসগুলো নিয়ে আরও অনেক আলাপ আলোচনার দরকার আছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের এই নারীর ক্ষমতায়ন বিষয় নিয়ে অনেক যুক্তিযুক্ত, গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ এখানে আমি একটা জিনিস বলতে চাই আপনাকে। আসলে সমাজের কিন্তু রিয়েল চেঞ্জ মেকার হচ্ছে নারীরা। সে যখন একটা ঘরকে চেঞ্জ করতে পারে, তাকে আপনি তার প্রপার জায়গাটা নিশ্চিত করুন, সে সমাজটাকেও খুব সুন্দর করে চেঞ্জ করতে পারবে। একটা সমাজ এবং পরিবার যদি সে সুন্দর করে, একটা পরিবারকে যখন সে সুন্দর করে গুছিয়ে সামলাতে পারে, সে একটা সমাজকেও সামলাতে পারবে, এবং সে যখন সমাজকে সামলাবে, সে দেশকে এবং জাতিকেও সামলাতে পারবে। আপনারা শুধু পরিবেশটুকু দেন, এবং সব ক্ষেত্রে নারীর অবাধ বিচরণ এবং মানে সমান বিচরণটা, সমান পার্টিসিপেটটা আপনারা নিশ্চিত করুন। এটা হচ্ছে আমার যে আমাদের স্যার আছে ওনার কাছে, অর্থনীতিবিদ ওনার কাছে, এবং আমার সরকারের কাছে, এবং আমাদের যে সমাজের যারা চেন মেকার আছে তাদের কাছে আমার একটা আবেদন যে আপনারা নারীকে ওই কাজের পরিবেশটুকু সুন্দর করে সৃষ্টি করে দেন। আসলে ওরাই পারবে আমাদেরকে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে একটা বিরাট ভূমিকা রাখতে। মানে একটা সুন্দর নিরাপদ কর্ম পরিবেশে নারীর অগ্রগতিতে, কারণ দেশের বৃহত্তর নারী সমাজকে পেছনে রেখে, অন্ধকারে রেখে কখনো দেশের অর্থনৈতিক এবং সামাজিক মুক্তি কখনোই সম্ভব না। এক্ষেত্রে আপনারা নারীদের অগ্রযাত্রায়, এই যে দেশের অগ্রযাত্রায় নারীদেরকে সামিল করুন এবং নারীদেরকে বেশি বেশি কাজে সম্পৃক্ত করুন। তাহলে আমরা পাবো একটা উন্নত, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক বাংলাদেশ। নারীদেরকে যেন ধর্মের আবরণে এবং ধর্মান্ধতার আবরণে বন্দি করে না হয়। নারীরা যেন আর কোনো নতুন কোনো ইয়াসমিনের সৃষ্টি যেন বাংলাদেশে না হয়। আমরা যেন নারীদেরকে সেই সব ফতোয়াবাজদের কাছ থেকে দূরে রাখতে পারি। এটাই হচ্ছে আমার আজকের আবেদন। আমি আপনার প্রোগ্রামের মাধ্যমে এই জিনিসটুকু আমার সমাজের প্রত্যেকটা সচেতন মানুষের কাছে তুলে ধরতে চাই যে নারীদেরকে আপনারা ধর্মীয় আবরণে, ফতোয়ার আবরণে বন্দি না রেখে নারীকে মানুষ হিসেবে দেশের অগ্রযাত্রায় সামিল হন। তাহলে আমাদের বাংলাদেশ হবে একটা চার্মিং দেশ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে এসে
অল্প কথায় স্বল্প ভাষায় অর্থনৈতিক খাতে নারীর ক্ষমতায়নে, সেই সাথে নারীদের অংশগ্রহণ এবং নারীদের অগ্রগতি কিভাবে হতে পারে যুক্তিযুক্ত আলাপ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে কৃতজ্ঞতা। ধন্যবাদ আপনাকেও এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। আশা করি হিমাদ্রি রাহা এই অনুষ্ঠানটা চালু রাখবে এবং সমাজের নতুন নতুন তরুণ উদ্যোক্তাদেরকে নিয়ে আসবে এবং ওনাদেরকে এনকারেজ করবে, এবং আমাদের স্যারদের মতো যাই মহারথীগুলো আছে ওনাদের মূল্যবান কথা আমরা শুনবো, এবং আমরা যে নারী উদ্যোক্তা সৃষ্টিতে এই স্যারের মূল্যবান তথ্যগুলো কথাগুলো আমাদেরকে অনেকখানি দূরে এগিয়ে নিয়ে যাবে। আমি স্যারকে স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাদের আসলে অনেকখানি প্রেরণার জায়গায় কাজ করেন, উনি আমাদের সমাজের জন্য অনেক কাজ করেন, এই জন্য আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মতো তরুণ সংগঠকদের হাত ধরে হয়তো আমাদের এনবিআর সময়ের আলোচনা অনেক দূরে এগিয়ে যাবে। সে পর্যন্ত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শেষবারের মতো আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি দুজনের প্রতি। দর্শক, আমরা আলাপ করছিলাম দেশের অর্থনৈতিক খাতে নারীর ক্ষমতায়ন, নারীর অগ্রগতি এবং নারীর অংশগ্রহণ, এই বিষয়গুলো নিয়ে। কথায় আছে বিশ্বে যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নারী এবং নর এই দুইজনের সৃষ্টির মাধ্যমে কিন্তু আমাদের দেশ এগিয়ে যাবে, বিশ্ব এগিয়ে যাবে, সেই সাথে আমাদের সমাজ এগিয়ে যাবে। এটাই হোক আমাদের একমাত্র চাওয়া এবং পাওয়া এবং আমাদের আশা আকাঙ্ক্ষার একমাত্র জায়গা। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আবারও দেখা হবে সময়ের আলাপনের আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শুভেচ্ছা সবাইকে।